ফিল্ডে আমাদের দেশে অ্যাভেলেবল না, প্যাটার্ন হিসেবে অ্যাভেলেবল না। তো ওই জন্য আমরা সব হরমোনই হচ্ছে অনেক সময় পাই না। তার সাথে কিছু সিনথেটিক প্রোডাক্ট আমাদের চলে আসে। যেমন আমার হাতে এখন আছে, সেটা হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন। কি আছে? অবোপ্রস্ট। এটাও বায়ারের, রেনেরা মার্কেটিং করে। সরি, এই অবোপ্রস্টটা হচ্ছে তোমার PGF2 আলফার একটা অ্যানালগ। PGF2 আলফার বলছি 5টা অ্যানালগ আছে। কি কি বলছি? আলফা প্রোস্টেনল, প্রোপ্রোস্টেনল, গ্লুপ্রেস্টিয়ল, আর হচ্ছে কি ডাইনোপ্রস্ট। সরি, 4টা। ঠিক আছে, কি হলো? আলফা প্রোস্টেনল, প্রোপ্রোস্টেনল, গ্লুপ্রেস্টিয়ল, আর একটা হচ্ছে কি ডাইনোপ্রস্ট। এটা হচ্ছে সিনথেটিক প্রোডাক্ট, সিনথেটিক অ্যানালগ অফ PGF2 আলফা। এগুলো কিন্তু সিনথেটিক প্রোডাক্ট, এবং এদের যে বিভিন্ন নামে, এখানে অবোপ্রস্ট আছে ক্লোপ্রোস্টেনল। কি আছে? ক্লোপ্রোস্টেনল। ঠিক আছে, আর এখানে আছে, আমার কাছে আরেকটা আছে এখানে, সেটা হলো যে রিপ্রোলাইজ। রিপ্রোলাইজ হলো কেমিস্ট্রির মনে হয়, দেখো তো এটা কেমিস্ট্রির না? এসিএ রিপ্রোলাইজ। এটাও PGF2 আলফা। কি আছে দেখো ভিতরে? ছোটটা নিচে ছোটটা লেখা। আরে বোকা, এই ছোট দেখা লেখা আছে রিপ্রোলাইজের নিচে। আমার চশমা নিয়ে এসে তো ম্যাম আমি একটু দেখি। দেখো, আমার তো চোখের ছোট দেখতেছি। কি আছে বলো? ইউনিবায়োটেক, এটা তো কোম্পানির নামটা শুধু। আর কিছু নাই, এখানে দেখো কি আছে। আছে, থাকবে না কেন? দেখো তো কি লেখা আছে ছোট অক্ষর। কার চোখ ভালো? ওভারঅলের 100 ml প্রিপারেশন আছে। কাজ করতে করতে ডেট ওভার হয়ে গেছে। এটা ওভারঅলিন। এটা যে প্রথমটা আগে নিও নাই, কে নিতে বলছে তোমাকে? নামটা ভুল না, আমি এখানে রেখে দিচ্ছি। এই যে সেম প্রোডাক্ট আমি রেখে দিব, দেখার জন্য রেখে যাব, সমস্যা নেই। কই দেখছো? ডাইনোপ্রস্ট আছে। এটা দেখতে এতক্ষণ লাগতেছে তোমাদের? ম্যাম আমি তো পাঁচটা নিচে লেখা না, পাশে কন্টেইনার। কন্টেন্টে লেখা, যেখানেই থাকুক লেখা থাকবে তো। এই যে রিপ্রোলাইজ, ডাইনোপ্রস্ট। তাহলে আমরা একটা পেলাম ক্লোপ্রোস্টেনল, আর একটা পেলাম ডাইনোপ্রস্ট। এটা PGF2 আলফা। দাও। কোথায়? সিনথেটিক ফর্মে, ওটা অরিজিনাল মানে বায়োলজিক্যাল ফর্মে প্রোডাকশন হয় না, সিনথেটিক ফর্মে প্রোডাকশন হয়। ঠিক আছে, এটা হচ্ছে এইখানে একটা, এটা এই রাখো। আমার কাছে আরেকটা আছে লুটালাইজ, একটা আছে ওবোপ্রস্ট, আরেকটা হচ্ছে কি রিপ্রোলাইজ, আরেকটা কি লিউটালাইজ। লিউটালাইজে কি আছে দেখো, এটা ডাইনোপ্রস্ট, নিচে লেখা আছে দেখো। ঠিক আছে, এটা এখানে থাকে। এখন আসো ফলট্রোপিন। আমার হাতে কি আছে? ফলট্রোপিন আছে। ফলট্রোপিন আছে, আরেকটা আছে কি ফলট্রোপিন ভি। একটা আছে কি, আরেকটা হচ্ছে ফলট্রোপিন ভি। এটার মধ্যে দুটো আছে নাকি দেখে নিতে। হ্যাঁ, এইটা হচ্ছে FSH, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের প্যাটার্ন। এইটার একটা ইম্পর্টেন্স আছে। এটা হচ্ছে বাংলাদেশে হিউম্যানেরটা অ্যাভেলেবল, বাট আমাদের অ্যানিমেলেরটা এখনো অ্যাভেলেবল না। ফলট্রোপিন ভিতে আছে হচ্ছে পোরসান FSH। পোরসান FSH মানে দিস ইজ দ্য বায়োলজিক্যাল প্রোডাক্ট। বায়োলজিক্যাল প্রোডাক্ট মানে কি? পিটুইটারি গ্ল্যান্ড অফ পোরসে, মানে পিগের থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক্সট্রাক্ট করা। এটা হচ্ছে তোমার ফলট্রোপিন, এটা হচ্ছে পিটুইটারি এক্সট্রাক্ট করা। ঠিক আছে, আমার কাছে আরেকটা আছে। এটা আছে কি দেখো, ওভাজেন। এটাও ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এটা শিপ থেকে এক্সট্রাক্ট করা। শিপ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তার মানে আমি কি 3টা FSH পেলাম। কি পেলাম? একটা হচ্ছে ফলট্রোপিন ভি, আর ফলট্রোপিন 700, এটার নাম IE, এটা আরেকটা পাইছি কি ওভাজেন।
ডোজ পরে আসতেছে ওভারজ্যান, এবং এইগুলো হচ্ছে এফএসএস এর বায়োলজিক্যাল প্রোডাক্ট, বুঝছো, বায়োসিনথেসিস করা, দ্যাট ইজ এক্সট্রাক্ট করা হয়েছে পিটুইটারি লাইভ অ্যানিমেলের পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এবং এই ইয়াগুলো দুইটা ফর্মে থাকে, এখানে আমি যেহেতু ইউজ করে ফেলছি এগুলো, ওই ফর্মটা নাই, দেখো এরকম, এটা হচ্ছে ফলট্রোপেন ভির, একটা হচ্ছে লাল মুখ থাকে, এরকম একটা সাদা মুখ থাকে, বুঝছো, দুইটা ভায়াল থাকে। এইখানে একটা ট্যাবলেট থাকে, ছোট্ট পাউডার ফর্ম ট্যাবলেট থাকে, দ্যাট ইজ লায়োফিলাইজড প্রোডাক্ট, বুঝছো, ড্রাই প্রোডাক্ট থাকে, যেহেতু ড্রাই প্রোডাক্ট থাকে তার মানে ওটাকে ডাইলুট করার জন্য এখানে লিকুইড থাকে। ফ্লুইডটা কি থাকে এটাও দেখবা, ঠিক আছে। আমরা যেটা করি ব্যবহার করার সময় এই ফ্লুইড দিয়ে ডাইলুট করে নিতে হয়, রিকনস্ট্রাকশন বলি এটাকে আমরা, হ্যাঁ, রিকনস্ট্রাকশন করে নেই। এবং এফএসএস এর শর্ত হচ্ছে রিকনস্ট্রাকশন করার পরে 5 দিন পর্যন্ত তুমি এটা ব্যবহার করতে পারবা, এর অ্যাক্টিভ থাকবে, পরে সে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। এবং হচ্ছে অবশ্যই প্রিজার্ভ করতে হবে কোথায়, 4 ডিগ্রি টেম্পারেচারে, 4 ডিগ্রি। ঠিক আছে, এমন রেফ্রিজারেটর রাখতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। ডোজ আমি পরে বলতেছি। এবং হচ্ছে এগুলো হচ্ছে তোমার, তাহলে গেল কি আমাদের বোনোডোর রেলিন বা ওভারেলিন বা জিএনআরএস এর প্রোডাক্ট, পিজিএফ-12 এর প্রোডাক্ট পেলাম, এফএসএস এর প্রোডাক্ট পেলাম। এখানে দেখো নিউট্রেলা ডাইনোফ্রস্ট অনেকগুলো আছে, যেগুলো যে তোমাদেরকে বলছে যে এখানে ডাইনোফ্রস্ট খোলার দরকার নেই, এগুলো সব প্রোডাক্ট ডাইনোফ্রস্ট, এগুলো আছে অনেকগুলো। এখানে আমার কাছে আরেকটা হরমোন আছে, এই যে এখানে একটা লাল মুখ আছে, এই যে এটা। পার্টি লন আছে না, পার্টি জেল আছে না, যে পার্টি জেলের একটা ইয়ে আছে, এটা হচ্ছে ফলিন। আমার কাছে এখন একটা হাতে যেটা আছে সেটা হচ্ছে, সরি ভিতরে ঢুকে গেছে, ভাঙে নাই, এটা হচ্ছে তোমার পিএমএইচজি প্রোডাক্ট, প্রেগন্যান্ট মেয়ার সেরাম গোনাডোট্রপিন, যেটা হচ্ছে ফলিগন নামে বাজারে পাওয়া যায়, এটা ইন্টারভেটেড প্রোডাক্ট, ঠিক আছে, ইন্টারভেটেডটা পারচেজ করে। ওইটাও কিন্তু বাইরের হচ্ছে তোমার বাইরে থেকে বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসা, কোম্পানিগুলোর নাম লাগবে, এগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না। আমি কানাডা থেকে নিয়ে আসছি কিছু, আর কিছু জার্মানি থেকে নিয়ে আসছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার বাংলাদেশে অ্যাভেলেবল না, একটু এখন কিছু পাওয়া যায়, এখন ইন্ডিয়ান বা চাইনিজ কিছু আছে বাজারে, কিছু অ্যাভেলেবল আছে, বাট এটা অনেক কস্টলি হয়ে যায়, কিন্তু খুবই ভালো ড্রাগ এফএসএস। আর পিএমএইচজিটাও এটাও খুব ভালো ড্রাগ, এইটা আর পিএমএইচজি সাধারণত, পিএমএইচজি আমরা বলছি কি ফলিকুলার এফএসএস লাইক অ্যাক্টিভিটি, পিএমএইচজি তার মানে কি মোটামুটি তাদের কাজে কিন্তু একই। এটা বাজারে ট্রেড নেম হিসেবে পাওয়া যায় ফলিগন, কি হিসেবে পাওয়া যায় ফলিগন, এবং এতে ইউনিট সব লেখা আছে, আমি পরে বলতেছি তোমাদেরকে। এটা হচ্ছে ফলিগন। আরেকটা জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে এস্ট্রোজেন হরমোন, এটা থাইল্যান্ড থেকে আনা, এটা বাংলাদেশে হিউম্যান এস্ট্রোজেন অ্যাভেলেবল, বাট অ্যানিমেল এস্ট্রোজেন এখন অ্যাভেলেবল হয়নি, কারণ এস্ট্রোজেনের অনেক ইয়ে আছে, এস্ট্রোজেন অ্যাভেলেবল অ্যানিমেলে এই জন্যই করে না, ফ্যাটেনিং প্রোগ্রামে তারা ইউজ করে, এই জন্য ব্যান্ডেড করে দেওয়া হচ্ছে এস্ট্রোজেনকে মার্কেটিংয়ে, বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমি আমার রিসার্চের কাজের জন্য এটা থাইল্যান্ড থেকে নিয়ে, এইটুকু হচ্ছে 10,000 টাকা তখন দিচ্ছি। 10,000। এখানে কয়েকটা বাইল আছে, অনেক এক্সপেন্সিভ হয়ে যায় যে, এটুকু দাম। ঠিক আছে। তো এখন এইগুলো হচ্ছে কি, এই এস্ট্রোজেন আমরা কি যেসব ট্রিটমেন্টের কাজে ব্যবহার করি, এস্ট্রোজেন হরমোন বাজারে দেখো এস্ট্রাডাল ব্যানজয়েট হিসেবে পাওয়া যায়। এস্ট্রাডাল, আমি বলছি এস্ট্রোজেনের 3টা ফর্ম আছে, একটা হচ্ছে এস্ট্রাডাল, এস্ট্রাডিওল আর এস্ট্রায়ল, ঠিক আছে। এটা হচ্ছে কি আমরা সবসময় মানে হিট রেসপন্সের জন্য বা যে কোনো রেসপন্স আমরা এস্ট্রাডালটা বেশি এটা ইউজ করি, এটাই বাজারে পাওয়া যায় প্যাটার্ন ফর্মে, এটাই পাওয়া যায়, এই বিভিন্ন নামে পাওয়া যায়, তবে এস্ট্রাডাল ব্যানজয়েটটা বিভিন্ন নামে পাওয়া যায়। এটা গেল, এখন আসে আমার কাছে এইগুলো দুইটা ইয়ে আছে কাজে, সুতো আছে আমার কাছে, অসুবিধা নাই। 20,000 টাকা। এইখানে হচ্ছে কি আমার কাছে, আমরা কাজ করছিলাম
মিল্ক প্রজেস্টরন বেস হচ্ছে নন ইনভেসিভ প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা এসে পারচেজ করা শুরু করছিল, কিন্তু এটা খুব একটা কাজ করে না, মানে তার অ্যাকুরেসিটা ভালো ছিল না, যার জন্য এটা ব্যান্ডেড হয়ে গেছিল, ব্যান্ডেড হয়ে গেছে। এখন বাজারে আছে, আমার ওই ইয়াতেও ড্রয়ারে আছে, যেমন এখানে আনি নাই। সেটা হচ্ছে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট আছে, এটা হচ্ছে চায়না থেকে আনা হয়। আমি তাহলে পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে এটা হরমোন না, তোমাদের ব্যাগগুলো সরাও কিট। এইখানে দেখো আমার কাছে আছে, এটা কি বলো, আমাদের রিপ্রোডাকশনের জন্য দরকার খুবই। এটা হচ্ছে এলাইজা প্লেট, 96 হোল প্লেট। এটা হচ্ছে প্রোজেস্টেরন অ্যাসের জন্য এটা খুব জরুরি। আমরা যখন হরমোনাল অ্যাসে করতে যাই, হরমোন অ্যাসে করতে যাই, হরমোন প্রোফাইল করতে যাই, তখন আমরা আগে যেটা করতাম ম্যানুয়াল করতাম, এখন অটোমেটিক মেশিন আসছে, অটোমেটিকে দিয়ে দিলে হয়ে যায়। বাট এইটা ছিল একদম ম্যানুয়াল র ফর্ম্যাট। যেটা 96 হোল, এটা হচ্ছে ওভাইন প্রোজেস্টেরন হরমোন আমরা ডিটেক্ট করার জন্য এটা ইউজ করছি। এটা একটা, এইখানে দেখো একটা জিনিস আছে, এটা সবাই চিনো না, ব্যান্ডেজ। কি এটা? এটা দেখলে তো বুঝা যায়, এটা এতক্ষণ লাগে। ক্লাস করো নাই? সার্জারি ক্লাস করতে করতে তো শেষ করে দিলাম। সাইফুল স্যার আমি জানি খুবই ভালো পড়ায়, এগুলো খুব ভালো দেখায় সাইফুল স্যার। এইটা হচ্ছে কি মিল্ক স্যাম্পল কালেকশন টিউব। একটু করে মিল্ক নিয়ে এসে এই যে তোমার অ্যালাইজা করবা বা হচ্ছে কালচার করবা, এটা কালেকশন করা হয়। এরকম বিভিন্ন কালেকশন টিউব আছে, হ্যাঁ, এগুলো এক সাইডে থাক। এটা কি বলো? ব্লেড। শেভিং ব্লেড না, সার্জিক্যাল ব্লেড। হ্যাঁ, কথা কিন্তু উল্টা পাল্টা বললে। এটা কি? ইঞ্জেকশন এটা নিডল। কত হলো দেখো তো? 5 ml। এইটা 5 ml। আমাদের ডিফারেন্ট, এটা হচ্ছে কি, এটাও 5 ml। ঠিক আছে, আমাদের ডিফারেন্ট টাইপস অফ সিরিঞ্জের দরকার হবে। আমার কাছে আরো আছে, ধরো ওইগুলো ছেলেরা কি নষ্ট করে দিল না। এটা কি বলো? নিডল। কি নিডেল? কি নিডেল বলে এটাকে? নিডল এটা। ওই যে জিটিভি নিডেল। জিটিভি আছে, হ্যাঁ। যখন আমাদের এই সিরিঞ্জগুলো কিন্তু অনেক সময় হার্ড হয়ে যায়, Hard হয়ে যায়, হ্যাঁ। জিটিভি। পাংচার করতে হার্ড হয়, তখন আমরা এটাকে ইউজ করি। এটাকে একটু ঠিক করে নেই, তারপরে হ্যাঁ, নিডেল হ্যাঁ। লাগাই, তারপরে হ্যাঁ, তারপর দেওয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে নিডেল। এটা কি? এটা কি বল? স্লাইড Slide. বক্স। এইগুলো মাইক্রোবায়োলজিতে তোমরা দেখে আসছো। দেখছি। তোমাদেরকে আমি এগুলো কেন দেখাচ্ছি জানো? কারণ হচ্ছে এই জিনিসগুলো, এই যে তোমরা বলো যে ব্লেড, এটা জিরো দিয়ে দিবা আইডেন্টিফিকেশন। তোমরা যারা সার্জিক্যাল অলিম্পিয়াড ব্লেড। দিছো, অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে যারা, তোমাদের ভেটেরিনারি অলিম্পিয়াডে, তোমরা মার্কস পাইছে কম, এই জন্য এক্স্যাক্টলি বলতে হবে। আসিল হচ্ছে এক্সরে মেশিন, ঠিক আছে, কিন্তু হাইলাইটস করছে তার নিচে একটা ট্রলি আছে চাকাকে, তার মানে কি হবে বলো? এক্সরে মেশিন আছে বাট হাইলাইট করছে চাকাকে, ট্রলি, কি হবে এটা? পোর্টেবল এক্সরে মেশিন। ও, যারা লিখছে এক্সরে মেশিন তারা বলছে জিরো, কারণ চাকা সহ ছিল। তার মানে কি পোর্টেবল, তুমি যেখানে ইচ্ছে সেখানে মুভ করে নিয়ে যেতে পারবে। নিয়ে যাওয়া যায়। ওইটার জন্য একদম জিরো। এই যে দেখো, এগুলো হচ্ছে যে ব্লাড স্যাম্পল কালেকশনের জন্য টিউব, কালেকশন টিউব। আমার হাতে দেখো দুটো টিউব আছে। কি এটা, কি বলে এটাকে? ফালকন টিউব। ফালকন টিউব কেন দরকার জানো? স্যাম্পল কালেকশন করবা, তারপরে এটা দিয়েই সেন্ট্রিফিউজ করা যায়। ব্লাড যদি আমরা যদি সেরাম কালেকশন করতে যাই, ব্লাড সেরাম কালেকশন করতে যাই, কি করতে হয়? ব্লাড কালেকশন করতে হয়। ব্লাড কালেকশন করে নিয়ে এসে আমরা কি করি? স্ল্যাং অবস্থায় রেখে দিই, এরকম 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম করে স্ল্যাং করে রেখে দিই। স্ল্যাং করে রেখে দেওয়ার পরে যেটা করতে হয়, সবচেয়ে ওয়াইজ হয়ে, তোমাকে অনেক কিছু থিওরি বলবে, বাট যাদের ব্লাড কালেকশনের দরকার হবে তাদেরকে আমি একটা সিম্পল তরিকা শিখাই দিই বেশি পরিমাণ সিরাম পাওয়ার জন্য। কি হবে? এটাকে নিয়ে আসবা, নিয়ে এসে এটা মোটামুটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম করে শোয়াই দিবা। 45-এ যেতে হবে না, এরকম করে শোয়াবা।
রুম টেম্পারেচারে তাকে কোয়াগুলেট হতে দিবা, সে জমে যাবে রুম টেম্পারেচারে। তারপরে এটাকে বের করবা, বের করে নিয়ে ওই স্ল্যাং অবস্থায় রেফ্রিজারেটরে রেখে দিবা 24 আওয়ার্স অথবা ওভারনাইট, ঠিক আছে? তারপরে শার্প ব্লেড আছে না, শার্প ব্লেড অথবা শার্প নিডল বা শার্প অবজেক্ট দিয়ে, মানে ঘুটানো যাবে না, জাস্ট এরকম করে 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 কেটে দিবা, ভেঙে দিবা, ভেঙে দিয়ে আবার ধরো যে ঘন্টা দুয়েক রেখে দিবা ওকে। তারপরে এটাকে সেন্ট্রিফিউজ করো, দেখবা যে পুরো এইটার পুরো বোতল এই পর্যন্ত চলে আসবে সেরাম। আমি যেটা করতাম, আমার 1% হিট ইনঅ্যাক্টিভেটেড ওভেন সেরাম লাগতো কাজ করতে গিয়ে, তখন সেরাম কিনে নিয়ে এসে আমি বিদেশ থেকে। বাট সেরামের যে কাজ সে হচ্ছে আমরা এটাকে কোটেড করে দেয়, আমরা এটাকে কোট করলে যেটা হয় ও হচ্ছে ওই, আমি তো পেট্রি ডিশ আর আরেকটা ট্রে আছে দেখো তো বাবা আমার ইয়াতে চেম্বারের আলমারির উপরে আরেকটা ট্রে আছে, তো পেট্রি ডিশে তো আমি যখন পেট্রি ডিশে তুমি যখন কালেক্ট করবা, তো আমরা গ্লাস ওয়্যার অথবা ওই যে তোমার পিভিসি ওয়্যারটা ইউজ করি, ওর টেন্ডেন্সি থাকে কি আমরা ওই গায়ের মধ্যে এরকম করে অ্যাটাচ হয়ে যায়। তো গায়ের মধ্যে যদি অ্যাটাচ হয়ে যায় সে কি করে, অস্মোটিক প্রেশার তো কমে যায়, ফলে ব্রাস্ট হয়ে যায়, আমরা আর খুঁজে পাওয়া যায় না। তো আমি যখন কমার্শিয়াল সেরামটা ইউজ করতাম, কমার্শিয়াল সেরাম ইউজ করলে কি হয়, কুল চেনটা মেনটেন করতে, ফ্রোজেন করতে হয় আবার ডিফ্রস্ট করতে হয়, ফ্রোজেন করতে হয় আবার ডিফ্রস্ট করতে হয়। তখন এটা হয় কি তোমার হয়ে যেত, ডিন্যাচারেশন হয়ে যেত। আমি তো প্রথমে বুঝতে পারি না যে কেন আমি পাচ্ছি না অ্যামব্রয়, আমার এত সুন্দর সুপার রেভলিউশন হচ্ছে 3টা ফ্লাশিংয়ে অ্যামব্রয় নাই, অ্যামব্রয় কোথায় যাচ্ছে? ফ্লাশিং হচ্ছে তোমার এত সুন্দর সুপার রেভলিউশন হয়েছে মানে তোমার অ্যামব্রয় থাকার কথা, তো অ্যামব্রয় কেন নাই? তারপর আমি সার্চ করতে করতে বের করলাম যে এই যে আমি বারবার ডিফ্রস্ট, ওরা যখন দিচ্ছে তারাও কুল চেন মেনটেন করে দেয় নাই, আমি বারবার ফ্রিজে ঢুকাচ্ছি বের করছি, সেটারও ঝামেলা হয়েছে। তাহলে আমাকে কী করতে হবে? তখন আমি বললাম যে আমি নিজে বানা করছিলাম। আমার সুপারভাইজার বলেন যে এটা হাউ ইজ ইট পসিবল যে তুমি হিট নিউট্রিশনাল লেভে বানাবো? তা আমি বলছি ম্যাডাম আমি ফর্মুলা পাইছি, আমি ওটাকে আমার মতো করে অ্যাডাপ্ট করবো, অ্যাডাপ্ট করে আমি কাজ করবো, 2টা ফ্লাশিং করবো আমার সেরাম দিয়ে, তারপরে যদি না হয় তারপরে আপনি আমাকে যেটা বলবো সেটাই করবো, কারণ আপনার খরচও কমে যাবে এবারে। তখন আমার সুপারভাইজার বললো যে ঠিক আছে, যেহেতু এটা ম্যাডাম একটা প্রজেক্ট ছিল, বাসের যে প্রজেক্ট ছিল, তার চ্যালেঞ্জ হচ্ছে আমাকে আমরা ট্রান্সফার বাচ্চা তৈরি করতে হবে, আমার চ্যালেঞ্জ হচ্ছে আমাকে ডিগ্রি আনতে হবে। তো আমি তখন সে হচ্ছে বললো যে ঠিক আছে, এটা তার একটা পাওয়ার ছিল যে তোমার পুরো ফেথ সে আমাকে করতো এবং ছেড়ে দিত যে তুমি যা করো। এটাতে আছে নাকি দাঁড়া আমি দেখে নিই, এটা হচ্ছে এই যে প্রাইস পাওয়া গেছে, এটা হচ্ছে এইটা তোমাদের কাজে লাগবে, বেরিয়াম ক্লোরাইড। এটা আমি ভাবছি কেউ নিয়ে গেছো, দেখছো এটা এখানেই থাকবে, এটা না, এটা প্রথম অবস্থানের জিনিস। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আছে আমার কাছে, এগুলো কাজের জিনিস তোমাদের। তার মানে কি তুমি সেরাম প্রিপারেশন করতে গেলে তোমার হিউজ নাম্বার অফ সেরাম লাগতো, আমার অনেকটা অ্যামাউন্ট লাগতো। তো আমাকে তখন ওই যে টেকনিক করে করে অনেক সেরাম বের করে নিয়ে আসতে হতো। আমি সেন্ট্রিফিউজ করতাম, যেদিন ফ্লাশিং করতাম তার একদিন আগে সেরাম তৈরি করতাম, করে এরকম ছোটো ছোটো 10 ml ফালকন টিউবে ওইটাই ফ্রোজেন করে দিতাম। কারণ তুমি সেরাম হচ্ছে 24 আওয়ার্সের বেশি -80 ডিগ্রিতে তুমি রাখতে পারবা, এর বাইরে রাখলেও যদি ডিনেচারেশন হয়ে যাবে। তাহলে আমার কি হতো, আমি ইমিডিয়েট আগের দিন করতাম, করে সেটাকে পরের দিন ব্যবহার করতাম, যেটুকু দরকার ওইটুকু বের করে নিতাম, ফ্রিজ জাস্ট ফ্রোজেন, জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিতাম। দেন 24 আওয়ার্স তো হইতো না, আমি আগের দিন কাজ করতাম, দেন হচ্ছে পরের দিন সকালবেলা ভোরে এসে এমব্রয়ডারি ট্রান্সফার, সিলিং প্রিজারভেশন এভরিথিং তোমাকে ভোরে আর্লি ইন দ্য মর্নিংয়ে করতে হবে, যখন কুল থাকবে, এনভায়রনমেন্টটা কুল থাকবে, মানুষের নড়াচড়াও কুল থাকবে, তখন করতে হবে। তাইলে কাম অ্যান্ড কোয়াইট পজিশনে তোমার কনসেন্ট্রেশন থাকবে, অ্যানিমেলেরও কনসেন্ট্রেশন ভালো থাকে। তো আমি তখন কাজ করে ফেলতাম এবং আলহামদুলিল্লাহ তখন সর্বোচ্চ লেভেলে এসে আমরা পাওয়া যায়, তখন আমার ম্যাডাম খুব খুশি, ঠিক আছে ইউ আর ওকে। কিছু কাজ আছে আমরা আমাদেরকে বের করে নিতে হয়, মানে কাজ তোমার মতো করে অ্যাডাপ্ট করে নিতে হয়। তাহলে আমরা এটা কি শিখলাম, ফালকন টিউব, এটা বহুবিধ পারপাস আছে। তুমি স্যাম্পল কালেকশন করে নিয়ে আসতে পারবা, তুমি সেরাম প্রিপারেশন করতে পারবা, তুমি যে কোনো কিছু প্রিজার্ভ করতে পারবা, ফ্রোজেন করতে পারবা, ডিফ্রোজ করতে পারবা, এটা খুব ভালো একটা জিনিস এটা কাজ। তাহলে আমরা ফালকন টিউব দেখলাম। এখন আসো আমার হাতে একটা মজার জিনিস আছে, এটা কি বলো তো? ক্যাথেটার। কি ক্যাথেটার বলো? এটা কি ক্যাথেটার বলো তো?
হ্যাঁ ফলিস Follis ক্যাথেটার catheter. ফলি না ফলিস ক্যাথেটার ফলিস ক্যাথেটার এটা নরমালি আমরা ইউজ করি কি অপারেশনের সময় ক্যাথেটারাইজেশন করার দরকার হয় যখন অপারেশনের সময় তোমার ওই ওইটা তো আছেই দেন হচ্ছে এমনিতে নর্মাল যে কোনো অপারেশনের সময় ক্যাথেটার করে ইউরিন ব্যাগটা দিয়ে দেওয়া হয় যেন ইউরিনেশন না হয় তো এইটা নর্মাল ইউজ বাট এটা আমার কাছে কি দরকার এইটা হচ্ছে এমব্রায়োর কালেকশন টিউব এইটা দিয়ে হচ্ছে আমি এমব্রায়ো কালেকশন করতাম ঠিক আছে এইটা 8 গজ ফলিস ক্যাথেটার যেটা হচ্ছে ইনফ্যান্টের জন্য ইউজ করা হয় হিউম্যানে আমার যদি এমব্রায়ো কালেকশন টিউব কিনতে যাই আমাকে আবার ওই কানাডায় যেতে হবে নাহলে অস্ট্রেলিয়া যেতে হবে ওইখান থেকে নিতে হবে যেটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় আমাদেরকে দেখো আমি ঘামতেছি আমাদের ক্ষেত্রে তো সেই জন্য আমি কি করতাম এটার একটা বিকল্প পদ্ধতি বের করে নিছি নিয়ে ফলিস ক্যাথেটার ইউজ করতাম এখানে দেখো ফলিস ক্যাথেটারের মাঝখানে দুটো ফোঁটা আছে মাথাটার মধ্যে ঠিক আছে এর আগে দেখো এই জায়গাটা একটু ফোলা আছে ফোলা আছে না এরকম একটু তো এটার কাজ কি দেখো এখানে একটা শক্ত ইয়ে আছে তার আছে ওয়্যার আছে এই শক্ত তারটাকে আমরা বলি স্টিলেট এটাকে কি বলি স্টিলেট দুইটা ওয়্যার আছে এটা একটা ওয়াইড ওয়্যার এখানে একটা ছোট ওয়্যার আছে এটার কাজ কি দেখো এখানে হচ্ছে তুমি পার্সোনাল গ্যাস নিবা গ্যাস মানে বাতাস নিবা এয়ার নিবা এটার সাথে দিবা দিলে হচ্ছে এই যে বেলুনটা ফুলে যাচ্ছে এখন বলবো যে এই বেলুন ফোলানোর দরকার কি আপনার তাই না এইটা পরে বলতেছি এই বেলুন ফোলানোর কি দরকার তাহলে আমরা এটা জানলাম এটা হচ্ছে ফলিস ক্যাথেটার এইখানে দেখো আমার একটা ছোট্ট সিরিঞ্জ আছে এটা কত এমএল এর বলতে পারবা 1 ml এটা হচ্ছে তোমার টিউবারকুলিন সিরিঞ্জ যেটা বা ইনসুলিন সিরিঞ্জ যেগুলো এটা সাধারণত টিউবারকুলিন সিরিঞ্জ বলা হয় টিউবারকুলিন যে টেস্টগুলো করা হয় না ওইটা সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়ার জন্য এই টিউবটা তো আর হাতে যেটা আছে এইটা খোলা যায় এটা হচ্ছে টমক্যাট ক্যাথেটার কি ক্যাথেটার টমক্যাট ক্যাথেটার এই টমক্যাট ক্যাথেটার হচ্ছে এমব্রায়ো ট্রান্সফারের জন্য আমি ইউজ করতাম আর এইটার সাথে এই যে 1 ml সিরিঞ্জের মাথা লাগানো থাকে তো এমব্রায়ো যখন পেটিডিস থেকে এরকম করে এইটা দিয়ে আমি উঠাইতাম এই টিউবের মধ্যে এইটা দিয়ে ওইখানে ট্রান্সফার করতাম মানে এটা দিয়ে তোমার ইয়ার মধ্যে ইউটেরাসের মধ্যে ট্রান্সফার করতাম আর একটা পেটিডিস থেকে আরেকটা পেটিডিসে যখন আমি এমব্রায়োকে পিক করে আরেকটাতে আলাদা করতাম বাট পেটিডিসে তো অনেক আমরা কালেকশন করলে ইউটেরাইন ফ্লুইডের সাথে অনেক ডেব্রিজ সব চলে আসবে ওখান থেকে সার্চ করতে হয় এমব্রায়োটাকে এই সার্চ করতে গেলে আমার তখন পিপেট লাগতো এমব্রায়ো কালেকশন পিপেট আলাদা আছে বাট আমাদের যে পিপেটগুলো আছে না মাল্টি ডিসপেন্সার থাকে সিঙ্গেল যে পিপেটটা আছে মাইক্রো পিপেট যেটা আমরা বলি ওই মাইক্রো পিপেট দিয়ে আমি তখন কালেকশন করে ট্রান্সফার করে নিতাম এটা হচ্ছে একটা পেটিডিস থেকে আরেকটা পেটিডিসে হোল্ডিং মিডিয়াতে ট্রান্সফার করার সময় আর এটা হচ্ছে এনিমেলে ট্রান্সফার করার সময় মানে ইউটেরাইন টিউবে ট্রান্সফার করার সময় তার মানে কি এটা হচ্ছে টমক্যাট ক্যাথেটার উইথ হচ্ছে 1 ml টিউবারকুলিন সিরিঞ্জ আমার কাজে রাখতে হচ্ছে আমরা ট্রান্সফার টু দা হচ্ছে ইউটেরাইন হর্ন ওকে আর এই ফলিস ক্যাথেটার হচ্ছে আমি ইউটেরাইন হর্ন থেকে আমরা কালেক্ট করার জন্য এখন আমি বলি যে হর্নটা কিরকম এরকম বাইফার্কেশন থাকে না এরকম বাইফার্কেটেড থাকে তো দুইটা হর্ন দুই দিকে বাইফার্কেটেড থাকে তো আমরা সাধারণত এমব্রায়ো তৈরি করার ন্যাচারাল সার্ভিসের 5 থেকে 6 দিন খুব বেশি হলে 7 দিন স্পিসিস টু স্পিসিস গরুর ক্ষেত্রে 7 দিন ব্যবহার করা হয় আমি সাধারণত তোমার শিপের ক্ষেত্রে 5 থেকে 6 দিন আমরা এটা কালেক্ট করে নিতাম আফটার হচ্ছে এআই বা ন্যাচারাল সার্ভিস তো আমরা যেটা করতাম তো এই 5 থেকে 6 তোমাদেরকে এর সামনে পড়াবো সেটা হচ্ছে তোমার হর্নে থাকে আর এটা হচ্ছে তোমার বডি অফ দ্য ইউটেরাস তো এইটা হর্নের মধ্যেই থাকে এমব্রায়োটা তখন হর্নের মধ্যে ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে কিন্তু সামনের দিকে আসে না হর্নের মধ্যে থাকে এবং ওর আগে হচ্ছে সে ইমপ্লান্টেশনও হয় না দ্যাট ইজ ইউটেরাসের সাথে অ্যাটাচ হয় না ফ্লোটিং অবস্থায় থাকে তো আমরা ওই সময় কি করতাম এইখানে এই যে এই ব্যালনটা আছে না এই যে মাথাটা এখানে থেকে ফুটা আছে দুইটা এইখানে এইখানে ফুটা করে এইখানে ঢুকাই দিতাম ঢুকাই দিয়ে এইটা কি করতো এই প্যাসেজটা দুইটা তো তুমি এদিক দিয়ে যদি বন্ধ না করো তাহলে এমব্রায়ো সব এসে হর্ন অফ দ্য ইউটেরাস বডি অফ দ্য ইউটেরাস চলে আসবে তো আমার প্রথম কাজ ছিল এটাকে বন্ধ করে দেওয়া প্যাসেজটাকে এই বেলুনটা যখন ভিতরে বেলুন আগে হচ্ছে বাতাস বের করা ছাড়াই হচ্ছে আমরা করতাম বাতাস বের করা ছাড়া হচ্ছে এই যে গেল ঢুকাইতাম এখানে ফুটা করে এখানে ঢুকাইতাম এতটুকু ঢুকাইতে হবে তোমাকে এখানে এই টিউবের মধ্যে এতটুকু ঢুকাইতে হবে ঢুকানোর পরে যখন তুমি বাতাসটা দিতে না তখন হচ্ছে এই প্যাসেজটাকে সে এরকম করে বন্ধ করে দিত এরকম করে সে ব্লক করে দিত ফলে কি হয়তো টানলেও বের হবে না
ওই ফ্লুইড টুইড যা থাকে এটা আর এই ওয়ান ওয়েতে আসতে পারবে না বা উল্টা দিকে যেতে পারবে না। তো আমরা যখন এটা করতাম আর এখানে ছিল টিপ অফ দ্য হর্নটা তো এরকম চিকন, দেখছো না টিপ অফ দ্য হর্ন তো এরকম চিকন। আমরা কি করতাম তখন এই সিরিঞ্জ দিয়ে আমাদের এখানে হচ্ছে তোমার 10 ml এর বা 50 ml আমার স্পিসিস অনুযায়ী কত ml এর সিরিঞ্জ দিয়ে তুমি ফ্লাশিং মিডিয়া দিবা। ফ্লাশিং মিডিয়া দ্যাট মিনস ওইটাও আমরা প্রিপেয়ার করে দিতাম স্পেশালি। ওই মিডিয়াটা যখন আমরা টিপ অফ দ্য হর্নের এদিক দিয়ে দিতাম, ধরো এখান দিয়ে দিতাম, স্লো দিতে হবে, তখন সমস্ত ফ্লুইড এসে এটা কিন্তু আমার প্যাসেজ, তখন এইখানে আমি পেট্রিডিস ধরে থাকতাম। ঠিক আছে, এখানে পেট্রিডিস একজন ধরে থাকতো আর এখান থেকে একজন হচ্ছে আমরা ফ্লুইড দিতাম। তো যে ফ্লুইডটা দিতাম ও এই পুরা ইউটেরাসটাকে একদম ধুয়ে মুছতে সব পেট্রিডিসে নিয়ে আসতো। তার মানে কি এমব্রায়ো যা আছে সব চলে যেত। আর এই হর্নের ফ্লুইড অন্য হর্নে বা বডি অফ দ্য ইউটেরাসে মিক্স আপ হতো না। আর যখন বের করার সময় হতো তখন আবার হচ্ছে এটাকে বন্ধ করে জাস্ট এরকম করে ছেড়ে দিবা, চলে আসবে। বের করে নিয়ে আরেকটা হর্নে, দুটো হর্ন আলাদা আলাদা করে এভাবে আমরা এটা কালেকশন করতে হয়। করে তারপরে তোমার এমব্রায়ো পরে সার্চিং যে স্টেরিও মাইক্রোস্কোপে যে সার্চিং করতে হয়। এই হচ্ছে ফলিস ক্যাথেটার ব্যবহার। ওকে, মানে ওটা কোন পাশ দিয়ে বের হচ্ছে? আমি আর বুঝি না, এখন একজন বুঝাও, তোমাদের একজন কে ভালো বুঝছে বুঝাও, বুঝাও। হ্যাঁ ও পারবে, বুঝাও, কে বুঝাবে? টিস্যু রাখছে। না মেয়েরা কে পারবা? মানে ক্যাথেটার তো এই পাশে হচ্ছে দিয়ে হচ্ছে ব্লক করে দিলাম আর হচ্ছে আরেকটা পাশ দিয়ে হচ্ছে ফ্লাশিং হচ্ছে কি বলে সলিউশনটা দেওয়া হচ্ছে। কোন পাশ দিয়ে দেওয়া হচ্ছে এটা বল? ওই যে কি বলে টিপ অফ দা হচ্ছে হর্ন। হর্ন, তাহলে হ্যাঁ এখন তাহলে হচ্ছে ফ্লাশিংটা আসতেছে কোন পাশ দিয়ে? কোন পাশ দিয়ে আসছে? এই যে কি পাইপ দিয়ে, আসতেছে? এই যে পাইপ দিয়ে পুরোটা দিয়ে চলে আসে, পাইপের দেখলে একটা হয়ে যাবে। ছোট যে ফুটা থাকে ওটা দিয়ে। হ্যাঁ এই যে ফুটা, আমরা তো খালি চোখে দেখা যায় না, ফুটা তো খালি চোখে দেখা যাচ্ছে, তার মানে কি এটার চেয়ে ছোট থাকবে আমরা। আর এই যে স্টাইলারটা কেন ব্যবহার করি বলি তোমাদেরকে, এটা তো খুবই নরম না স্টাইলার, যদি আমি এই স্টাইলার দিয়েও তুমি ঢুকাইতে পারবো না। আমরা এটা বের করে নিতাম, বের করে নিয়ে আমি একটা স্টাইলার আর একটু শক্ত বানাই নিচ্ছি, ওইটা ঢুকাই দিতাম। তাহলে হবে কি এইটা খুব হার্ড থাকে, তুমি তো ওইখানে টিপ অফ দ্য ইউটেরাসকে করতে পারবা না, মানে ছিঁড়ে ফেলতে পারবে না, খুব সাবধানে খুব সফিস্টিকেটলি দিতে হবে, নাহলে ফেটে যাবে টিপ অফ দ্য হর্ন। এই জন্য এটাকে খুব ওয়ান স্ট্রোকে ঢুকাই দিতে হয়। এটা যদি নরম থাকে ওয়ান স্ট্রোকে ঢুকবে ঢুকবে না, এটাকে হার্ড করার জন্য স্টাইলারটা ব্যবহার করে। তো এইটা হচ্ছে কাজ, আমি দেখাবো তোমাদেরকে এমব্রয়ডারি ট্রান্সফার যদি সুযোগ হয়। আমাদের ড্রামে এমব্রয়ডারি ট্রান্সফারের ইউনিট আছে, ওইটাই দেখাতে হবে তোমাদেরকে। এইটা হচ্ছে তার মানে এমব্রয়ডারি ট্রান্সফার টিউব হিসেবে ব্যবহার করি ফুল ক্যাপিটাল কালেকশন। এটার মধ্যে ফ্লুইড দেবো না, এই যে না দেখালে পারবো না, পরে আমি স্যাম্পলে দেখাবো। হ্যাঁ এটা কিছুই না, এটা কিছুই না, এটা হচ্ছে ধরো হর্ন, এইটা হর্ন ফলিস ক্যাথেটারের টিউবটা দিয়ে এখানে ঢুকাই দিলাম, বেলুন দিয়ে বন্ধ করে দিলাম। ফ্লুইড কিন্তু আমি তখন এই টিপ অফ দ্য হর্ন দিয়ে নিডিল ঢুকাই দিয়ে সিরিঞ্জ দিয়ে আস্তে আস্তে ফ্লুইড দিতে থাকবো। এই পুরা টিপটা দিয়ে যত ফ্লুইড আছে এসে এই যে ফুটা দিয়ে বের হবে, এই ফুটা দিয়ে বের হবে, বের হয়ে এসে এদিক দিয়ে এসে চলে আসবে একদম পেট্রিফিকেশন। কিছুই না, কারণ একদিক দিয়ে ফ্লুইড দিয়ে আমি যদি এটা বন্ধ না করে দেই তা সে কি করবে, ফ্লুইড চলে আসবে বডি অফ দ্য ইউটেরাসে। আরেকটা কোশ্চেন, এটা হচ্ছে ঢোকাবো কোন পাশ দিয়ে? এই যে ঢুকলো, এই যে ঢুকলো, মানে চামড়ার উপর দিয়ে ভিতরে চামড়ার উপর দিয়ে কেন? নাকি হচ্ছে ভেজানা দিয়ে? কোন পাশ হ্যাঁ এইটা গুড কোশ্চেন। এটা দুইটা আছে, একটা হচ্ছে নন সার্জিক্যাল প্রসিডিউর আছে, একটা সার্জিক্যাল প্রসিডিউর আছে, আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক প্রসিডিউর আছে। আমি যেটা করতাম সার্জিক্যাল এন্ড ল্যাপারোস্কোপিক প্রসিডিউর করতাম, কারণ স্মল অ্যানিমেলে পার সার্ভিস সার্ভাইকেলি এটা ঢুকানো খুব কঠিন হবে, তবে গরুর ক্ষেত্রে সার্ভাইকেলি দিতে হয়, সার্ভাইকেলি নন সার্জিক্যাল প্রসিডিউরে করতে হয়। সার্ভাইকেলি তার টিপ অফ দ্য হর্নে ওইটা হচ্ছে দুইটা প্রসিডিউর আছে, এটা তোমাকে ওই যে আমরা যেভাবে এআই করি সেম পজিশনে তখন এভাবে চাইতে হয়, সার্ভিস পাস করে তখন এভাবে করতে হয়। আর গরুর ক্ষেত্রে এই জন্য একটু ডিফিকাল্ট, তবে শিপের ক্ষেত্রে আমি পুরো সার্জিক্যালি বের করে নিয়ে এসে করছি, আবার ল্যাপারোস্কোপিক করা হয়েছে, দুটো প্রসিডিউর। ঠিক আছে, এখন আসো হচ্ছে মোটামুটি এগুলোর গেছে, তোমাদের ইউজগুলো গেছে। এইটা দেখো, এগুলো যে ক্যালসিয়াম প্রিপারেশন, এটা হচ্ছে স্বপ্নের আগার 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 আমার হচ্ছে যে তোমার মিডিয়া তৈরি করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ মিডিয়া তৈরি করার জন্য কেন লাগে, আমরা হচ্ছে ভ্যাজানাল ফ্লুইড অথবা সার্ভাইকাল ফ্লুইড অথবা হচ্ছে সার্ভাইকাল স্যাম্পল, ইউটেরাইন স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে ওখানে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল লোড আছে কিনা
ইনফেকশাস এজেন্টের কারণে কোনো রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার হচ্ছে কিনা সেগুলো কিন্তু আমাদের কালেকশন করে দেখতে হয়। এটার জন্য আমাদের এই যেগুলো লাগে ব্যাকটেরিওলজিক্যাল লাগে। আর এইটা হচ্ছে তোমার এক্সেল পাউডার, এটা হচ্ছে ক্যালসিয়াম প্রিপারেশন টোটালি, ক্যালসিয়াম প্রিপারেশন দিই। আর এইটা হচ্ছে, এটা তোমাদের অবস্টেটিক্সে লাগবে, এখানে রেখে দিও। সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড টেস্ট করি আমরা, যেটা হচ্ছে একদম ফিল্ডে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে, প্রেগনেন্ট অর নন প্রেগনেন্ট। এটা হচ্ছে তোমার 90% মোটামুটি মোর দেন 90% অ্যাকুরেসি আসে একদম ফিল্ড স্যাম্পল টেস্ট। ঠিক আছে, ইউরিন থেকে করা হয়। ইউরিন কালেকশন করাটা এখন তখন যুদ্ধ করতে হয়। এতে অ্যান্টিবায়োটিক জানো, অ্যামোক্সিবেট, ওভাজনের এই যে ইয়াটা আছে, লিফলেটটা আছে। এখন তোমরা শোনো, সবাই মিলে যদি এখান থেকে টানো সব এলোমেলো হয়ে যাবে। যেভাবে সেভাবে থাক, তোমরা একজন কথা বলতে থাকো যে এটা 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 দেখো, ইনস্ট্রাকশন দেয়, তোমরা লেখো, লিখে নাও। এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার সময় আইডেন্টিফিকেশন থাকে। ব্যবহারগুলো, ইন্ডিকেশন কত ml আছে, তার ডোজ কি, ইউনিট কি, আর ফাংশনগুলো কি, মানে ইন্ডিকেশনগুলো কি। ইন্ডিকেশন মানে ইউজটা কি। ডোজ তো বলেন না। ডোজ বলবো যে ডোজ আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এফএসএস কিন্তু আমরা সাধারণত সুপার ওভুলেশনের জন্য ব্যবহার করি, এফএসএস এন্ড পিএমএইচজি। সুপার ওভুলেশন মানে হচ্ছে যে স্পিসিস একটা ওভুলেশন করে তাকে মোর দেন 3টা ওভুলেশন করাইতে হবে। যারা 3টা করে তাদেরকে মোর দেন হচ্ছে 6 করাইতে হবে। তাহলে হচ্ছে এটাকে আমরা সুপার ওভুলেশন বলতেছি। কারণ সুপার ওভুলেশন তখনই আমরা করাবো যখন আমরা চাচ্ছি একটা অ্যানিমাল থেকে অনেকগুলো পরিমাণ বাচ্চা আসুক, অনেকগুলো ওভুলেশন আমরা করাই দিতে চাচ্ছি। তো এই জন্য আমরা এফএসএস অথবা যেটা পিএমএজি পলিগন, যেটা এই দুটো আমরা সেম কাজে ইউজ করি। ট্রিটমেন্ট পারপাসে এফএসএস খুব কম ইউজ করা হয়। এটা হচ্ছে এমব্রয়ডারি ট্রান্সফার টেকনোলজিতে সাধারণত এফএসএস বেশি ইউজ করা হয়। কম ইউজ করা হয় এই জন্য যে এটা একটু কস্টলি হয়, অ্যাভেলেবল না আমাদের দেশে বিশেষ করে। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবল, যাদের হচ্ছে তোমার ফলিকুলার গ্রোথ কম আছে, ওভুলেশন রেট কম আছে, তাদের ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট। ইনফার্টিলিটি, স্পেশালি ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত এফএসএস ইউজ করি। ঠিক আছে। আর ওভোপ্রস্ট তোমরা জানোই, ওভোপ্রস্ট আমরা যে ওভোপ্রস্ট সিস্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি, পায়োমেট্রের ক্ষেত্রে ব্যবহার করি, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন। দেন হচ্ছে তোমার আবার কি বলে ওটাকে, ইন্ডাকশন অফ প্রেগনেন্সি, পার্চুরেশন, যেটা বাচ্চা ডেলিভারি করানোর সময় ইউজ করি। এবং বিভিন্ন সময় হচ্ছে তোমার ওই কি বলে প্রোটোকলগুলো, বিভিন্ন প্রোটোকল, যেমন ফলিকুলার সিস ট্রিটমেন্টের ক্ষেত্রে পিএমএইচজি ইউজ করি, ওভোপ্রস্ট, কি বলে এটাকে, ওভোসিং প্রোটোকল, কোসিং প্রোটোকল, যত প্রোটোকল আছে এগুলোতে আমরা জিএনআরএস এর সাথে ইউজ করি। আর জিএনআরএসটা বেসিক্যালি আমরা স্টিমুলেশন করি ফর দ্য রিলিজ অফ দ্য এফএসএস অ্যান্ড এলএস। কারণ কি হচ্ছে যে তোমার কনসেপশন রেট আমরা ইমপ্রুভ করতে চাই। কনসেপশন রেট ইমপ্রুভ করতে হলে এফএসএস সিক্রেশনও ঠিক মতো থাকতে হবে, এলএস সিক্রেশনও ঠিক মতো। কারণ এফএসএস সিক্রেশন যদি ঠিক না হয়, ফলিকুলার গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন হবে না। না হলে কি হবে বলো, এস্ট্রোজেন সাফিসিয়েন্ট রিলিজ হবে না। আর এস্ট্রোজেন যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে অনেকগুলো কারণ হয়, যেমন হলো সাইলেন্ট হিট হবে, তাই না, ডিলেড ওভুলেশন হবে, অ্যানোভুলেশনও হতে পারে। তো এতগুলো প্রবলেম যে তৈরি হবে, তার জন্য আমরা আগে থেকে এফএসএস যদি দেই তাহলে এই প্রবলেমগুলো না হওয়ার সম্ভাবনা কমে যায়। রিস্ক